অভয়ার সাথী জানিয়েছে সম্পূর্ণ সত্য। সেই রাতে অভয়ার সাথে কি ঘটেছিল। সেমিনার রুমে একজন ঝাড়ুদার ঘুমিয়েছিল। সে সবকিছু দেখেছিল যে কিভাবে তারা অভয়ার সাথে আচরণ করছিল। সত্য জানতে পারলে আপনাদের পায়ের নিচের মাটি সরে যাবে। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। বন্ধুরা, কলকাতায় যে ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে আমরা সবাই ভালোভাবে জানি। সেই মেয়েটির সাথে কি ঘটেছিল, তবে এখন আরেকটি প্রমাণ প্রকাশ্যে এসেছে। এক বৃদ্ধ ঝাড়ুদার যে ওই হাসপাতালে কাজ করত, সে নতুন একটি বিবৃতি দিয়েছে, যার ফলে এই ঘটনা সম্পূর্ণ নতুনভাবে প্রকাশ পেয়েছে। এই বৃদ্ধের কথা শুনে প্রথমে হয়তো আপনাদের রাগ আসবে, কিন্তু পুরো গল্প শুনলে আপনারাও বুঝতে পারবেন আসল সত্য কি। আমার নাম কিরণ, আমি এই বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ করেছি। আপনি বলতে পারেন যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি সব জানি। আমি নিজেও এই হাসপাতালের একজন ছাত্র এবং এখনও পড়াশুনো করছি। প্রথমে আমি আমার বন্ধুর বক্তব্য নিয়েছি, সে যা জানতো আমি তা প্রকাশ করেছি। তারপর আমি ঝাড়ুদারের বক্তব্য নিয়েছি, কারণ সেও এখানেই কাজ করত এবং সে রাতে তারও নাইট ডিউটি ছিল। এই বৃদ্ধ ব্যক্তিটির নাম মনোজ তিওয়ারি। আমি আপনাদের তার মুখ থেকে শোনা কাহিনী বলছি। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি হাসছিলে কেন, তুমি কি দেখেছিলে, সে বলল, অভয়াকে পুরো হাসপাতাল চিনত, সে খুব ভালো মেয়ে ছিল। আমার সাথেও খুব ভালো ব্যবহার করতো, কখনো কখনো আমাকে কিছু টাকাও দিয়ে দিত। আমি কখনো ভাবতে পারিনি যে তার সাথে এমন কিছু ঘটবে। আমি কখনো তার মধ্যে কোনো ভুল দেখিনি। কিন্তু একদিন আমি তাকে অদ্ভুত একটি কাজ করতে দেখেছিলাম। আমার মনে হয় সেই কাজের কারণেই তার সাথে এসব ঘটেছে। আমি বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলাম, এমন কি কাজ। সে বলল, সে হাসপাতালের একটি নির্দিষ্ট কক্ষে বারবার যেত। ওই এক কক্ষ যেখানে অভয়ার সাথে সেই দুর্ঘটনা ঘটেছিল। একদিন আমি তাকে সেই কক্ষ থেকে বের হতে দেখলাম এবং জিজ্ঞেস করলাম, মা, তুমি এখানে কি করছো? এখানে তো শুধুমাত্র পুরনো ফাইল ও হাসপাতালের জিনিসপত্র রয়েছে, যা শুধু হাসপাতালের কর্মীদের জন্য প্রাসঙ্গিক। তাহলে তুমি এই কক্ষে কি করছো? সে বলল, আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু অনুগ্রহ করে কাউকে কিছু বলবেন না যে আমি এই কক্ষে এসেছি। আমি বললাম, এটা হাসপাতাল, বাড়ি নয়। যদি কেউ জানতে পারে তাহলে সে আমাদের দুজনকেই প্রশ্ন করবে। আর এখানে যা কিছু আছে তা হাসপাতালের সম্পত্তি, তাই এখানে যাওয়া উচিত নয়। তোমার যদি বেশি সময় থাকে তাহলে তা অন্য কাজে লাগাও। সে বলল, আপনি শুধু কাউকে কিছু বলবেন না, বাকি সব আমি সামলে নেব। সে খুব মিষ্টি করে কথা বলতো। তার কণ্ঠ এত মধুর ছিল যে মনে হতো যেন মধু ঝরছে। কিন্তু আমি তার এই আচরণ বুঝতে পারিনি। সে বলল, কাল যদি কোনো সমস্যা হয় তবে আপনার নাম আসবে না, কিন্তু যদি সত্যিই কোনো সমস্যা হতো তাহলে প্রথমেই আমার নাম আসতো, কারণ আমি তো ওই কক্ষগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে ছিলাম। যদি কিছু হারিয়ে যেত তাহলে প্রথমে আমাকেই সন্দেহ করা হতো, কারণ গরিব মানুষের উপরই আগে দোষ চাপানো হয়। তাই আমি একদিন সেই কক্ষের তালা বদলে দিলাম এবং অন্য একটি তালা লাগিয়ে দিলাম, কারণ আমি অভয়াকে কষ্ট দিতে চাইনি। আমি যখন তালা বদলে দিলাম তখন নিশ্চিন্ত হলাম যে এখন অভয়া আর সেই কক্ষে যেতে পারবে না এবং ভবিষ্যতে কোনো সমস্যাও হবে না। কিন্তু ঘটনা আরও জটিল হয়ে গেল। যখন একদিন দেখলাম তালা খোলা, আমি অবাক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? আমি তো নিজের হাতে তালা বদলেছিলাম এবং চাবি শুধু আমার কাছেই ছিল, তাহলে এটা কে খুলল? আমি কক্ষে ঢুকে যা দেখলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম। অভয়া আগেই ভিতরে বসেছিল এবং হাসপাতালের জিনিসপত্র নিয়ে কিছু করছিল। আমাকে দেখে সে ভয় পেয়ে গেল এবং বলল, আপনি এখানে কি করছেন? আমি বললাম, এই প্রশ্ন তো আমার করা উচিত, তুমি এখানে কি করছো? আমি তো এই কক্ষের তালা বদলে দিয়েছিলাম। সে বলল, আপনি বদলেছিলেন? আমি একটু ঘাবড়ে গেলাম এবং বললাম, না, আমি নয়, ইনচার্জ সাহেব বলেছিলেন। তিনি বলেছিলেন এই কক্ষ ব্যবহারের জন্য নয়, তাই এখানে কেউ যাবে না। আগে এটা আল্ট্রাসাউন্ড রুম ছিল, তাই এখানে অনেক মানুষ আসতো, কিন্তু এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে হাসপাতালের কিছু জিনিস রাখা হয়েছে। আমি বললাম, এখন বলো তুমি এখানে কি করছিলে আর এই ফাইল তোমার হাতে কেন? সে বলল, শুধু একটা কাজ ছিল। এই বলে সে ফাইলটি আবার রেখে দিল। আমি বললাম, তুমি এমন কিছু করছো যা তোমার করা উচিত নয় এবং তার ফল ভালো হয় না। আমি তোমাকে বোঝাচ্ছি, তোমাকে আমি নিজের মেয়ের মতো মনে করি। তুমি এসব কাজে কেন জড়িয়ে পড়লে? এখন তো তোমার ডিউটি শুরু হয়েছে। আমি এই হাসপাতাল থেকে অনেক কিছু বুঝে গেছি। এখানে বেশি কথা বলা খুব চাপের, তাই আমি অনেক কিছু দেখা সত্ত্বেও কিছু বলি। তুমিও ঝামেলায় জড়িয়ে যেও না। সে বলল, আমি সত্যিই এমন কিছু করছি যা আমার করা উচিত নয়, কিন্তু আমি আবারও আপনাকে একই কথা বলবো, আপনি কাউকে কিছু বলবেন না, বাকিটা আমি সামলে নিব। তার চোখ দেখে অদ্ভুত লাগছিল। সে নিজের ব্যাগও সঙ্গে এনেছিল এবং যখন সে ফিরে যাচ্ছিল তখন তার ব্যাগ কিছুটা ভর্তি দেখাচ্ছিল, যেন সে কোনো কিছু তুলে ব্যাগে নিয়ে যাচ্ছে। এখন আমার মনে একটা ভয় ঢুকে গেল, এই মেয়েটা কে জানে কি করছে। কাল যদি এর জন্য আমাকে প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে আমারও ক্লাস বসবে। আমার তো তার উপর রাগ আসতে লাগলো। ওর কি দরকার অনের ব্যাপারে মাথা ঘামানো? কারণ ও যাই করছিল তা ঠিক নয়। সে হাসপাতালের পুরনো ফাইলপত্র দেখছিল, রেকর্ড চেক করছিল। কে জানে এসব করার তার কি দরকার ছিল? সে তো ডাক্তার। একবার ভাবলাম ইনচার্জ স্যারকে আমি সবটা জানিয়ে দিই, কিন্তু তারপর তার বলা কথাগুলো মনে পড়ল। আপনি কাউকে কিছু বলবেন না, এটাই তো বলছিল সে। তাহলে আমি কিভাবে বলতে পারি? কিন্তু আমি জানতাম না যে সে যা করছিল
তার শিকড় অনেক গভীর পর্যন্ত বিস্তৃত ছিল। এটা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না। তবুও আমি ইনচার্জ স্যারের সঙ্গে গিয়ে বললাম। সে আমার কথার উত্তর দিল, ঠিকই বলছো, আমি দেখছি কি করা যায়। ইনচার্জ স্যার বুঝতে পারলেন না আমি কেন এমন বলছি। যাই হোক, আমি তো কথার ফাঁদে পড়ে গেলাম, কারণ এখন আমিও বুঝতে পারছিলাম না কেন এসব বললাম। কিন্তু তখন অন্য কথাবার্তার মধ্য দিয়ে এড়িয়ে গেল এবং ওই মহিলা ডাক্তারকে নাইট ডিউটি দেওয়ার কথা জানালেন। তিনি বললেন, ঠিক আছে, ওকে নাইট ডিউটি দিয়ে দিচ্ছি, আর তোমারও, কারণ তুমি অনেকদিন ধরে নাইট ডিউটি করো। আমি তো নিজের কথা বলতে চাইনি, কিন্তু নিজেই ফেঁসে গেলাম। সত্যি অন্যের জন্য কিছু ভালো করতে গেলে নিজেরও খারাপ হয়। কিন্তু তাতে কি, আমি কি আগে নাইট ডিউটি করিনি? তাই ভাবলাম আরেকবারও করবো। তাছাড়া এখন তো বুড়ো হয়ে গেছি, তাড়াতাড়ি ঘুম ভেঙে যাবে। তরুণদের মতো আর ঘুম আসে না, বারবার ঘুমোতে ইচ্ছা করে। সে জানতো না যে তার নাইট ডিউটি আমি লাগিয়েছি, কিন্তু ডিউটি লাগানোর পর সে আরো বেশি খুশি হয়ে গেল। বলল, সকাল সকাল বাড়ি যাবো, দুপুর 12টা পর্যন্ত ঘুমাবো, তারপর মা আর ভাইয়ের সঙ্গে সময় কাটাবো, সন্ধ্যায় এসে ডিউটি করবো। আমার তো কোনো সমস্যাই নেই। তার বাড়ি এখান থেকে অনেক দূর ছিল, আসতে যেতে অনেক সময় লাগতো, তাই তাকে তাড়াতাড়ি যেতে হতো, তাড়াতাড়ি আসতে হতো। 2-2.5 ঘন্টার পথ ছিল, তবুও সপ্তাহে 2-3 বার যেত। সে তার পরিবারকে খুব ভালোবাসতো। একবার তার ছবি দেখিয়েছিল, এমনকি তার মায়ের সঙ্গে ফোনে কথাও বলিয়ে দিয়েছিল। বলেছিলেন, মা চিন্তা করো না, এটা আমার আঙ্কেল, উনি আমার অনেক খেয়াল রাখে। আমি নমস্কার করলাম আর ভাবলাম, চলো, তারা তো ভালোই আছে। সে ভালো মেয়ে ছিল, খারাপ ছিল না, কিন্তু প্রতিটি ভালো মানুষের মধ্যেও এমন একটা গুণ থাকে যা একসময় তার বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আমি তো গরিব মানুষ, বেশি কিছু বুঝতাম না। ভাবলাম নাইট ডিউটি লাগিয়ে দেবো, তাহলে সে ওর ঘর থেকে দূরে থাকবে, কারণ সে শুধু দিনে সেখানে যেত। কিন্তু একদিন আমি অবাক হয়ে গেলাম, সে রাতে সেই ঘরে বসেছিল, বরং সেই ঘরের ভিতর মাটিতে একটা মোবাইল রেখে তার উপরে বালিশ দিয়ে বসেছে। আমি ঘরে ঢুকতেই সে ভয় পেয়ে গেল। তারপর বলল, আপনি তো আসতে পারেন, আর কেউ না, আমি তো এমনি ভয় পেয়ে গেছি। আমি বললাম, তুমি এখানে কি করছো, তোমার নাইট ডিউটি আছে না? সে বলল, নাইট ডিউটি মানে কি, সারা রাত রোগীদের দেখতে হবে? এমার্জেন্সি হলে তখন দেখা যাবে। আর আমার বন্ধু তো আমার সঙ্গেই আছে, যে আমার নাইট ডিউটি লাগানোর কথা ভেবেছিল, সে খুব ভালো করেছে, আমার কাজ সহজ হয়ে গেছে। আমি বললাম, কোন কাজ? এ বলল, আমাকে অনেক তথ্য সংগ্রহ করতে হবে এবং এক জায়গায় রাখতে হবে, আর এটা করার জন্য আমাকে অনেক সময় দরকার। দিনে তো সময় খুব কম থাকে, কিন্তু রাতে রোগীরা বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে। এখানে বসার জন্য কোনো জায়গা নেই, তাই আমি এই গদিটা মাটিতে রেখে দিয়েছি, তবে আমি এটা পরে আবার জায়গা মতো রেখে দেবো, আপনি চিন্তা করবেন না। আমি বললাম, আর যদি কেউ দেখে ফেলে তাহলে তুমি কি বলবে? সে বলল, রাতের বেলায় কে দেখবে, আর যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আপনি শুধু বলবেন, কে জানে সে কি করছিল। আমি বললাম, কমপক্ষে আমাকে কিছু বলো। সে বলল, আপনার কিছু বোঝার দরকার নেই, শুধু এতটুকু বুঝুন, হাসপাতালের লোকেরা বাইরে থেকে যতটা সোজা সরল মনে হয়, আসলে তারা মোটেও ততটা সোজা নয়। তারা এমন কিছু করেছে যা তাদের করা উচিত নয়, আর আমার সেটার প্রমাণ দরকার। যখন আমার কাছে প্রমাণ থাকবে তখন সবাই আমার কথা বিশ্বাস করবে, না হলে কেউই আমাকে মানবে না। আমি বললাম, যদি এমন কিছু করো যাতে হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে, আর তুমি তাদের কোনো ভুল ধরে ফেলো, তাহলে তোমার জন্য ভালো হবে না। যদি তারা জানতে পারে তাহলে হয়তো এখানেই তোমাকেই চাকরি থেকে বের করে দেবে। সে বলল, হ্যাঁ, আমি নিজেও তো এখান থেকে বের হতে চাই। আমি কি ডাক্তার হয়েছি শুধু এই শহরে কাজ করার জন্য? এখানে তো আরো ভালো ভালো জায়গা আছে। আমি আমার ছোট শহরে ফিরে গিয়ে নিজের ক্লিনিক খুলব, সেখানে ডাক্তারদের খুব প্রয়োজন। আমি বললাম, নেই, আমি আবারও বলছি, এসব কাজ ছেড়ে দাও। কিন্তু সে আমার কথা শুনলো না। আর 2 দিন পরই হাসপাতালে এমন কিছু ঘটলো যা দেখে আমরা সবাই হতবাক হয়ে গেলাম। আজ আবারও সেই মেয়েটি নাইট ডিউটি ছিল, আর আমারও ছিল। কিছুক্ষণ পর আমার মনে হলো যেন ওই ঘরে কেউ আছে। আমি সব বুঝে গেলাম। আমি সেখানে যেতে চাইনি, কারণ সে আমার কোনো কথা শুনতো না। সে তার পথ থেকে সরে আসার মেয়ে নয়, তাই আমি চুপচাপ ভাবিনি। আমি ভাবলাম, ওখানেই বসে আছে থাক। আমি পাশ দিয়ে চলে গেলাম। মনে হলো সে ভেতরে আছে, কারণ ভেতর থেকে আওয়াজ আসছিল। সম্ভবত সে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। এভাবেই রাত প্রায় শেষের দিকে চলে আসছিল। হঠাৎ করে তার বান্ধবী আমার কাছে এসে বলল, আপনি কি অভয়াকে দেখেছেন? আমি বললাম, কেন? তুমি এভাবে তাকে খুঁজছো কেন? সে বলল, সকাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতে আমাকে বলেছিল যে ওর খুব জরুরি কাজ আছে, কে জানে এখন কোথায় আছে। আমি সব জায়গায় খুঁজেছি। আমি বললাম, পুরোনো আলট্রাসাউন্ড রুমে দেখো, হয়তো ওখানে আছে। তার বান্ধবী বলল, ওখানে কি করো? ওখানে তো ওর কোনো কাজ নেই। আমি কি করে বলতাম যে ওখানে তার কোনো কাজ নেই, অথচ সে বেশিরভাগ সময়ই সেখানে কাটাতো। আমি শুধু বললাম, তুমি কি একবার ওখানে দেখে আসো, হয়তো ওখানে আছে। কিছুক্ষণ পর সে ওখানে চলে গেল। কিন্তু ঠিক 5টা বাজতেই হঠাৎ ভয়ানক চিৎকার শোনা গেল। অভয়ার বান্ধবী এত জোরে চিৎকার করছিল যে পুরো হাসপাতাল কেঁপে উঠল। সাধারণত সেখানে রোগীরাও ব্যথায় চিৎকার করে, কিন্তু এটা ছিল অভয়ার বান্ধবীর চিৎকার। এমনভাবে চিৎকার করেছিল যেন কোনো মারাত্মক কিছু হয়ে গেছে। আমি দ্রুত সেখানে গেলাম। সে ঘরের বাইরে দাঁড়িয়েছিল। তার অবস্থা খুব খারাপ ছিল। মনে হচ্ছিল সে যেন দৌড়ে পুরো দুনিয়া এক চক্কর মেরে এসেছে। সে হাঁপাচ্ছিল। আমি বললাম, কি হয়েছে? সে কিছুই বলতে পারছিল না, শুধু কাপা হাতে ঘরের দিকে ইশারা করল। আমি বললাম, বলো মেয়ে, কি হয়েছে? সে যেন কাঁপতে কাঁপতে বলল, অভয়া। এবং সে আবার সেই ঘরের দিকে ইশারা করলো।
আমি যখন এক নজর ভিতরে তাকালাম, আমার মনও কেঁপে উঠল। মনে হলো যেন আমি এক মুহূর্তের জন্য গেলাম। আমি ভিতরে যা দেখলাম তা দেখে আমাদের অবস্থা খারাপ হওয়ারই ছিল। আমি অভয়ার বান্ধবীর হাত ধরে বললাম, এখান থেকে চলে যাও, না হলে তুমিও ফেঁসে যাবে। আমি নিজেও সেখান থেকে যেতে চেয়েছিলাম, কিন্তু ততক্ষণে হাসপাতালের জন্য লোকেরা সেখানে চলে এসেছিল। তারা আমাদের দুজনকেই দেখতে পেল এবং ঘরের ভিতরে যা ঘটেছিল তাও দেখে ফেলল। কিছুক্ষণ পর খবর ছড়িয়ে গেল অভয়া আত্মহত্যা করেছে। কিন্তু আমরা দুজন খুব ভালো করেই জানতাম যে এটা আত্মহত্যা ছিল না। আমরা নিজেদের চোখে যা দেখেছি সেটা জানতাম। আমি তার বান্ধবীকে বললাম, এখান থেকে পালিয়ে যাও, না হলে খুব খারাপ কিছু হবে। কিন্তু সে আমার কথা শুনল না। সে বলল, আমি অভয়াকে একা রেখে যেতে পারবো না। তারপর যা হওয়ার তাই হলো। যারা অভয়ের সাথে এসব করেছিল তারা তার বান্ধবীকেও একটা ঘরে নিয়ে গেল। তারপর তারা তাকে ভয় দেখালো, হুমকি দিল। যখন সে বাইরে এলো তখন তার অবস্থা খুব খারাপ ছিল। সে কাঁপতে কাঁপতে বলল, ওরা আমাকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি লিখিয়ে নিয়েছে। আমি লিখেছি যে অভয়া আত্মহত্যা করেছে। এমনকি ওরা আমাকে বলেছিল আমাকেও আত্মহত্যা করতে হবে। আমি বললাম, তুমি তো মিথ্যা সাক্ষ্য দিয়ে ফেলেছো, এখন যদি তোমারও জীবন চলে যায়, তাই এখান থেকে চলে যাও। সে একপাশে বসে পড়লো এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সে অভয়ের খুব ভালো বান্ধবী ছিল, অভয়াকে কখনো একা ছেড়ে যেত না। এই মেয়েটিও গরিব পরিবার থেকে এসেছিল, তাই সেও খুব ভয় পেয়ে গিয়েছিল। তারপর অভয়ের পরিবার লোকেরাও এসে গেল। হাসপাতালের লোকেরা তাদেরও একই কথা বলল, আপনার মেয়ে আত্মহত্যা করেছে, আমাদের হাসপাতালের বদনাম করতে চাইছি, তাই দয়া করে কাউকে কিছু বলবেন না। আপনার মেয়ের দেহ নিয়ে চলে যান, যাতে এই ব্যাপার এখানেই শেষ হয়ে যায়। তারা অভয়ার বাবা মাকে পুরো সত্যিটা বলছিল না। অভয়ার মা বাবা আর এক ভাই ছিল। তারা সবাই ছোটাছুটি করছিল, অস্থির হয়ে যাচ্ছিল। তাদের দেখে আমারও খুব খারাপ লাগছিল। মনের ভিতরে একটা তীব্র ইচ্ছা হচ্ছিল আমি যদি তাদের সবকিছু বলে দিতে পারতাম। কিন্তু ঠিক তখনই অভয়ার বান্ধবী আমার কাছে এলো এবং বলল, আপনার তো সবকিছু জানা, চলুন আমরা পুলিশে গিয়ে রিপোর্ট করি। আমি বললাম, না, আমি গরিব মানুষ, আমার নিজের 3টে মেয়ে আছে। যারা অভয়ার সাথে এসব করেছে তারা আমার মেয়ের সাথেও তো এমন করতে পারে। তোমার কিছু হলে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি কি করব? আমাকে নিজের মেয়েদের নিয়ে ভাবতে হবে। যদি কালকে আমার মেয়েদের সাথেও অভয়ার মতো কিছু হয়ে যায়, তাহলে আমি তো বাঁচতেই পারবো না। আমার কথা শুনে অভয়ার বান্ধবী কান্নায় ভেঙে পড়ল। সে বলল, তাহলে ভেবে দেখুন অভয়ার পরিবারের উপর কি যাচ্ছে। আপনি কি সাহায্য করবেন না? আমি বললাম, না, আমি সাহায্য করি বা না করি অভয়া তো আর ফিরে আসবে না। এই কথা শুনে সে রেগে গেল। সে বলল, আপনি কি মনে করেন ঈশ্বর আমাদের কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন? ঈশ্বর কি আপনাকে শুধু হাসপাতালের মেঝে পরিষ্কার করার জন্য পাঠিয়েছেন? তিনি আপনাকে কিছু কাজের জন্য পাঠিয়েছেন, কিন্তু আপনি তো ভয় পেয়ে গেছেন। আপনি একজন কাপুরুষ। যখন বাড়ি ফিরে যাবেন তখন আপনার মেয়েদের বলবেন যে আপনি এক নির্দোষ মেয়ের জন্য সামান্য কিছু করতেও পারেননি। তাহলে কি আপনার মেয়েরা আপনার জন্য গর্ব করবে? আমি বললাম, আমার মাথা খারাপ করো না। গরিব মানুষ শুধু একটাই কারণে মরে, ক্ষুধার কারণে। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার পরিবারও না খেয়ে মরে যাবে। তখন কি তুমি আমার পরিবারের মুখে খাবার তুলে দেবে? আমার মনেও অভয়া চলে যাওয়ার জন্য খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি কি করতে পারতাম? ওরা অভয়ার দেহ সরিয়ে ফেললো, আর ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেল। কিন্তু তখনও কেউ জানতো না এই ঘটনা এখানেই শেষ হয়নি, বরং এটা আরো অনেক বড় হতে চলেছে। সারা দেশ অভয়ার জন্য মানুষ রাস্তায় নেমে আসতে লাগলো। সবাই বলছিল অভয়াকে ন্যায় বিচার দিতে হবে, তার সাথে অন্যায় হয়েছে। মানুষ জেনে গিয়েছিল যে এই সবকিছু হাসপাতালের লোকেরাই করিয়েছে, কারণ অভয়া তাদের বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে গিয়েছে। এমনকি কার নির্দেশে এই কাজ হয়েছে সেটাও সবাই বুঝে গিয়েছিল। আমরা ন্যায় বিচার চাইছিলাম। আমি ভয় পেয়েছিলাম, তাই আমি প্রথমে কাউকে কিছু বলিনি, কিন্তু পরে আমি আমার মেয়েদের সবকিছু জানিয়ে দিলাম। আমার মেয়েরাও বড় হয়েছে। তারা বলল, বাবা, আপনি গিয়ে নিজের বক্তব্য লিখিয়ে দিন, আপনি স্টেটমেন্ট দিন, হয়তো কিছু ভালো হবে। ওই মেয়ে তো আর এই পৃথিবীতে নেই, কিন্তু তাকে ন্যায় বিচার না দিলে কাল আমাদের সাথেও এমন হতে পারে। আমার চোখে জল চলে এলো। আমি বললাম, ঠিক আছে, আমি তাই করব। আমি আমার মেয়েদের কথা শুনলাম। আমার মেয়েরা অভয়ার উদ্দেশ্যে একটি ছোট্ট চিঠি লিখে দিয়েছে, যেটা পড়ে আমার চোখ ভিজে গিয়েছে। আমি পুলিশের কাছে গিয়ে নিজের বক্তব্য লিখিয়ে দিলাম। আমি সে রাতে কোথায় ছিলাম, আমি কি দেখেছিলাম, কি হয়েছিল, কারা ছিল, আমি সব বলে দিলাম। ভালো খারাপ লোক তো সব জায়গাতেই থাকে। পুলিশের মধ্যেও কিছু ভালো লোক ছিল, আবার কিছু লোক ছিল আমার মতো ভীতু, যেমন আমি আগে ছিলাম। কারণ এই মামলা অনেক উপর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। একজন পুলিশ বলল, এবার এই লোকের বয়ান নিয়ে আমরা কি করব? অন্যজন বলল, এর স্টেটমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি কিসের কথা বলছো? আমি বললাম, আগে আমিও ভয় পেয়েছিলাম স্যার, কিন্তু তারপর আমি সত্যিটা বলে দিলাম। ওরা সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। আমার মেয়েরা যে ছোট্ট গল্পটি অভয়ের উদ্দেশ্যে লিখেছিল সেটা আমি পুলিশের টেবিলে রেখে দিলাম। আমি বললাম, আপনারা এটা পড়বেন, হয়তো আপনাদের মধ্যেও সাহস পারবে। আমি আমার স্টেটমেন্ট দিয়ে দিলাম এবং অভয়ের বান্ধবীকেও জানিয়ে দিলাম যে আমি কি করেছি। সে আমাকে ধন্যবাদ জানালো। সে বলল, আমরা খুব দুর্বল, তবুও আমরা আমাদের কর্তব্য পালন করেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমার মেয়েরা যে ছোট্ট গল্পটি অভয়ের উদ্দেশ্যে লিখেছিল সেটা আমি আপনাদেরও পড়ে শোনাবো। অভয় একটি সুন্দর মেয়ে, যার হাসির মাঝে লুকিয়েছিল নিজের এবং অন্যদের আনন্দ। আজ সে আমাদের ছেড়ে চলে গেছে। সে নিজের জীবন মানুষের সেবায় উৎসর্গ করেছিল। একজন ডাক্তার হয়ে সে প্রতিদিন হাসপাতালে আসতো। তার চোখে সবসময় এক নতুন জেদ থাকতো, যেন সে প্রতিটি ক্ষত সারিয়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছে।
অভয়ার স্বপ্ন ছিল একদিন সে নিজের গ্রামে গিয়ে সেখানকার মানুষদের সেরা চিকিৎসা দেবে। এই স্বপ্ন পূরণের জন্য সে দিনরাত পড়াশোনা করত। তার জীবনের একটি বিশেষ মুহূর্ত ছিল যখন সে প্রথমবারের মতো হাসপাতালের কাজ শুরু করেছিল এবং যখন সে প্রথমবার একটি শিশুর চিকিৎসা করেছিল। তখন তার চোখে আনন্দ আর গর্ব ছিল। প্রতিটি ছোট ছোট সাফল্য তার জন্য ছিল বড় একটি উৎসব। অভয়ার কাছে চিকিৎসা জ্ঞান ছিল না, ছিল মানুষের সাথে কথা বলার এক অনন্য শৈলী। সে প্রতিটি রোগীর সাথে এমনভাবে কথা বলতো যেন তারা তার পরিবারের অংশ। প্রতিটি মানুষকে মন দিয়ে শোনা, বোঝা আর তাদের দুঃখ কষ্টে পাশে থাকা, এটাই ছিল তার সবচেয়ে বড় গুণ। কিন্তু এতদিন যখন সব ঠিকঠাক চলছিল, হঠাৎ অভয়ার মনে একটি অস্বস্তি কাজ করতে লাগলো। প্রথমে সে এটাকে হালকাভাবে নিল। সে ভাবলো হয়তো দিনটা খারাপ যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে তার অস্বস্তি বাড়তে লাগলো। এরপর কয়েকদিন এভাবেই কাটলো। তারপর একদিন শুনলাম অভয়া আর এই পৃথিবীতে নেই। বন্ধুরা, বলো, একজন মেয়ের সাথে কি এমনটা হওয়া উচিত? একজন জীবন বাঁচানোর মানুষের জীবন কি এভাবে কেড়ে নেওয়া উচিত? একজন মেয়েকে কি এভাবে হত্যা করা উচিত? এই পরিস্থিতিতে কি কোনো মেয়ে কাজ করবে? কোনো মেয়ে ডাক্তার হবে? যদি না হয় তাহলে? তাই বন্ধুরা, আমি আশা করি আপনারা সবাই অভয়ের জন্য ন্যায় বিচার চাইবেন। আমি আপনাদের কাছে এই আশাই রাখি। ধন্যবাদ বন্ধুরা।